হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অর্গস ক্লাসরুম ইউটিউব চ্যানেল। আজকের ক্লাসে আমরা করব ক্লাস 8-এর বল ও চাপ চ্যাপ্টারটি, যেটা ভৌত পরিবেশের আন্ডারে আছে, মানে 1 নম্বর অধ্যায় 1.1 চ্যাপ্টার। এই চ্যাপ্টারে আমরা পড়ব, প্রথমেই দেওয়া আছে নিউটনের গতিসূত্র, যেটা আমরা আগের ক্লাসে পড়েছিলাম। নিউটনের 3টি গতিসূত্র আছে আগের ক্লাসে, যেগুলো আমরা সময় ও গতি চ্যাপ্টারে পড়েছিলাম। প্রথম গতিসূত্র বলছে যে বস্তুর ওপর কোনো বল কাজ করছে কি না, মানে কোনো স্থির বস্তু স্থিরই থাকবে সারা জীবন যদি তার উপর কোনো বাইরে থেকে বল প্রয়োগ না করা হয়, আর কোনো চলমান বস্তু চলমানই থেকে যাবে যদি তার উপর কোনো বল প্রয়োগ না করা হয়। এটা বলছে প্রথম সূত্র। আর দ্বিতীয় সূত্র কি, বস্তুর উপর যত বল প্রয়োগ করা হবে তার ত্বরণ কিন্তু তত বাড়বে। বল যদি দ্বিগুণ করা হয়, ত্বরণও কিন্তু এও কিন্তু 2x হবে। তৃতীয় সূত্রতে পেয়েছি আমরা, কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে তার একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকবে। আমি এর ওপর যদি পাথরে মারি, পাথরটাও আমার ওপর একটা সমানভাবে মারবে। সেমভাবে আমরা এখন এই নিউটনের গতিসূত্রের ধারণা দিয়ে দিয়েছে প্রথমে, যেগুলো রিভিশন হচ্ছে। এবার আমরা মেন চ্যাপ্টারে ঢুকবো, বল ও চাপ। প্রথমে তো বলের যেগুলো কোয়েশ্চেন আসে পরীক্ষায়, বলের এককগুলো লিখে নাও তোমরা। বলের এসআই একক, এসআই একক হচ্ছে নিউটন। আর সিজিএস একক, তোমাদের বইয়ে সিজিএস এককটা দেখলাম নেই, এটা হবে ডাইন। ডাইনের সংকেত কিন্তু DYN এইরকম লিখবে। ওকে, দুটো সংকেত, দুটো একক। নিউটনে এন অলওয়েজ তোমরা বড়োর হাতে লিখবে, কারণ এটা বিজ্ঞানীর নামে এই ইউনিটটা দেওয়া হয়েছে। যদি কোনো ইউনিট বিজ্ঞানীর নামে থাকে তাহলে কিন্তু অলওয়েজ এটা বড় হাতে লিখবে এনটা। ডাইনের ডি কিন্তু ছোটো হাতেও লিখতে পারো, কিন্তু নিউটনে এন বড় হাতেই লিখবে। এবার এখানে একটা সূত্র আসবে তোমাদের বল থেকে। বলের সূত্র হচ্ছে ফোর্স, বলের ইংলিশ ফোর্স, একে ইংলিশে বলা হয় ফোর্স। ওকে, ফোর্স ইকুয়াল মাস ইন্টু অ্যাক্সিলারেশন, মানে F ইকুয়াল M ইন্টু A। এই ফর্মুলাটা দিয়ে তোমাদের আগের ক্লাসে অঙ্ক ছিল, এ ক্লাসেও এরকম কোনো অঙ্ক নেই, কিন্তু এই ব্যাপারটা আছে। এখানে আমরা পড়ব 1 নিউটন। এই নিউটন, এসআই একক নিউটন বলে। এই 1 নিউটন কাকে বলে? যদি কোনো নিউটন, মানে কোনো বল প্রয়োগ করলাম, 1 নিউটন বল প্রয়োগ করেছি, এই কথাটা মানে কি? এই কথাটা মানে হচ্ছে 1 কেজি ভরের বস্তুর ওপর, 1 কেজি ভরের কোনো একটা বস্তু আছে, 1 কেজি ভরের ওপর যে পরিমাণ বল প্রয়োগ করলে, ওকে বলে দেয়নি কিন্তু কত পরিমাণ, যে পরিমাণ বল প্রয়োগ করলে এই বস্তুটিতে 1 মিটার 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হবে, সেই পরিমাণ বলকে 1 নিউটন বল বলে। মানে আমার কাছে কোনো 1 কেজি ভরের বস্তু আছে, সেই বস্তুটাকে এমন জোরে ঠেললাম, সেই বস্তুটা ত্বরণ হলো 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তাহলে আমি বলবো আমি 1 নিউটন বল প্রয়োগ করেছি। সেমভাবে যদি তোমাদের কোয়েশ্চেন দেয় 1 ডাইন বলতে কী বোঝো, বা 1 ডাইন বল বলতে কী বোঝায়, তাহলে বলবে 1 গ্রাম ভরের কোনো বস্তুর ওপর, এখানে শুধু কেটে চলে যাবে, 1 গ্রাম ভরের কোনো বস্তুর ওপর যে বল ক্রিয়া করলে 1 সেন্টিমিটার, ওকে মিটারটা হয়ে যাবে সেন্টিমিটার, 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয়, এটাকে ত্বরণ সৃষ্টি হয়, সেই পরিমাণ বলকে বলে 1 ডাইন বল। একটা কথা মাথায় রাখবে, সিজিএসে কিন্তু ওজনকে গ্রামে দেওয়া হয়, ওকে, এসআইতে ওজনকে লেখা হয় কেজিতে, সিজিএসে লেখা হয় গ্রামে। আর সেমভাবে এই দূরত্বর মেজারমেন্টটা হয়, সিজিএসে হয়, সরি হ্যাঁ এসআইতে হয়, এসআইতে বলছি আগে, মিটারে, আর সিজিএসে হয় সেন্টিমিটারে। ওকে, এটা মাথায় রাখবে, এসআইতে কেজিতে, সিজিএসে গ্রামে, এটা এসআইতে মিটারে, সিজিএসে সেন্টিমিটারে, এটা সব ক্ষেত্রে সমান। এই নয় যেটা এখানে কার্যকর, যে কোনো ক্ষেত্রে এসআই থেকে সিজিএসে কনভার্ট করার সময় মনে রাখবে এসআই যদি মিটার থাকে, সিজিএসে সেটা সেন্টিমিটার হবে, এটা কিন্তু মাথায় রাখবে, পরে কাজে লাগবে।
এবার আমরা এই বল জিনিসটা বুঝলাম, এবার আমরা বুঝবো হচ্ছে এই ওজন জিনিসটা কী। কারোর ওজন এত, কারোর ওজন এত, এরকমভাবে আমরা অনেক কথা শুনি। এই ওজন জিনিসটা কি, কোনো বস্তুকে, আমার কাছে একটা ধরো নাও এই ডাস্টারটা আছে, এই ডাস্টারটাকে পৃথিবী যে বল দিয়ে তার কেন্দ্রের দিকে টানে, অবভিয়াসলি নিচে নেমে যাবে, পৃথিবী তার দিকে টানছে ডাস্টারটাকে, যেই বল দিয়ে টানছে সেই বলকে এই বস্তুটির ওজন বলা হয়। ওকে, যে বল দিয়ে টানে সেই বলকেই এই বস্তুটির ওজন বলবো আমরা। এবার তোমরা বইয়ে একটু এসো, তোমাদের বইয়ে কয়েকটা স্প্রিং তুলার ব্যাপারটা বলা হয়েছে। এখানে গল্প অনেক কিছু লেখা আছে। স্প্রিংয়ের ওজন মানে কোনো বস্তু ঝোলালে সেই বস্তুর ওজন মাপা যায়, এগুলো স্কেল দিয়ে, এগুলোর তো গল্প আছে, পড়ে নেবে। আমি জাস্ট যেগুলো কোয়েশ্চেন আছে সেগুলো বলছি। বল প্রয়োগের ফলে স্প্রিংয়ের প্রসারণকে কাজে লাগিয়ে কী যন্ত্র তৈরি করা হয়েছে? এটা হবে স্প্রিং তুলা। এখান থেকে কিন্তু একটা এমসিকিউ এসিকিউ টাইপের কোয়েশ্চেন আছে। আর পৃথিবী কোনো এক কেজি ভরের বস্তুকে 9.8 নিউটন বল দিয়ে টানে, এটা কিন্তু কোয়েশ্চেন দিতে পারে তোমাদের। ওকে, এটা মাথায় রেখো। এবার আমরা করব ঘর্ষণ বল। ঘর্ষণ বল জিনিসটা কি, কোনো বস্তুকে আমি যদি ধরো এই ডাস্টারটাকে আমি এই বোর্ডের ওপর রেখেছি, ডাস্টারটাকে টানছি আমি, ডাস্টারটার ওজন প্রচুর বেশি, আমি টানছি, টেনে টেনে যখন নিয়ে যাচ্ছি ডাস্টারটা কিন্তু সহজে আসতে চাইবে না। ডাস্টারটার বল কাজ করছে নিচের দিকে, আর এই বোর্ডেরও বল নিচের দিকে কাজ করছে, আর এদের মধ্যে একটা ঘর্ষণ কাজ করছে। ওকে, ঘষছে এটা, কিন্তু হাওয়া দিয়ে টানি আলাদা ব্যাপার, কিন্তু যদি ঘষে মানে এর সঙ্গে টাচ থাকে, একটা ঘর্ষণ বল কাজ করছে, যেই বলটা ডাস্টারটাকে আমার সামনের দিকে আসতে দিচ্ছে না, আমি যেদিকে টানছি সেই দিকে আসতে দিচ্ছে না, সেই বলটাকে বলে ঘর্ষণ বল। এর জন্য কিন্তু গতিতে বাধা পায়। কোনো ঘাস জন্মানো মানে ঘাস পাতা রাখা আছে এরকম কোনো জায়গায় যদি বলকে এগিয়ে দিই, বল কিন্তু সহজে যেতে চাইবে না। বল মানে আমি খেলার বলের কথা বলছি, বল কিন্তু সহজে যেতে চাইবে না। কিন্তু রাস্তার মধ্যে প্লেন রাস্তা, সেখানে যদি কোনো বলকে গড়িয়ে দিই, সেখানে কিন্তু বলটা সহজে এগিয়ে যাবে, কারণ সেটা প্লেন, সেখানে কোনো ঘর্ষণ বলটা খুব কম কাজ করবে কিন্তু খুব কম। এই বোর্ডটা যদি প্লেন আছে, আমি যতটা স্পিডে টানবো ঘর্ষণটা কম কাজ করবে। কিন্তু বোর্ডটা প্লেন না হতো, বোর্ডটা যদি এফরো খেফরো হতো, তাহলে কিন্তু বলটা বেশি কাজ করতো আর ডাস্টারটা এগোতে চাইতো না। এটা কিন্তু এই বলটাকে বলে ঘর্ষণ বল, যেটা ঘষছে। আর এই ঘর্ষণ বলকে কিন্তু আমরা স্প্রিং তুলার সাহায্যে মাপতে পারি। এবার আমি এই ডাস্টারটা প্রচুর ভারী, ঠিক আছে, আমি টানছি এটাকে, এগোচ্ছে না, তাহলে তখন হবে এটা স্থির অবস্থার ঘর্ষণ, মানে কোনো এগোচ্ছে না, কার্যকর হচ্ছে না, মানে ডাস্টারটার কোনো সরণ হচ্ছে না বা ত্বরণ হচ্ছে না, তখন এটাকে বলবো স্থির অবস্থার ঘর্ষণ। আর যদি আমি টানার ফলে যদি ডাস্টারটা এগোয়, তাহলে আমি তখন বলবো এটাকে গতিশীল অবস্থার ঘর্ষণ। ওকে, এই ঘর্ষণ বল কিন্তু অলওয়েজ সংস্পর্শে থাকা সমান্তরালে ক্রিয়া করে। এটা কোয়েশ্চেন আসতে পারে, ঘর্ষণ বল কীভাবে ক্রিয়া করে, যদি বলবে তখন বলবে সমান্তরালে ক্রিয়া করে ঘর্ষণ বল। এখানে অনেক কিছু গল্প লেখা আছে তোমাদের বইতে, আমি ডাইরেক্ট তরলে এই ঘনত্ব ও চাপে চলে আসছি। এই গল্পগুলো তোমরা একটু পড়ো, তাহলেই বুঝতে পারবে, এবং কিছু নেই। এবার ঘনত্ব, এক আয়তনের বস্তুর ভরকে ঘনত্ব বলা হয়, এটা কিন্তু আসতে পারে পরীক্ষায়। ঘনত্ব কাকে বলে? এক আয়তন কোনো বস্তু আছে, বস্তু একক আয়তন, এক আয়তন না, এক মানেই একক, যেমন কিছু লিখতে পারো, একক আয়তনে কোনো বস্তু ভরকে বলা হয় ওই বস্তুর ঘনত্ব, মানে বস্তুতে কতটা পদার্থ আছে। যদি আমার কাছে যদি কোনো বস্তু থাকে, মানে একটা পাত্র আছে, এদের মধ্যে জল আছে, এবার এই পাত্রটার ওজন হচ্ছে মানে 1 লিটার, 1 লিটারের আয়তন, ওজন না আয়তন, এই আয়তন জলের ভর, এই জলের ভরটা হচ্ছে 1 কেজি, এই ভর হচ্ছে 1 কেজি, তাহলে এর ঘনত্ব কত হবে ভেবে বলো? 1 লিটার আয়তন আর 1 কেজি ওজন, তাহলে এর ঘনত্ব হবে 1 কেজি/লিটার, মানে 1 লিটারে 1 কেজি ওজন। যদি 1 লিটার আয়তন যদি হয়, তাহলে 1 কেজি ওজন পার লিটার, 1 কেজি/লিটার হবে এর আয়তন, মানে প্রত্যেক লিটারের ওজন হবে 1 কেজি করে। সেমভাবে 2 হলে এটাও 2 হয়ে যাবে। এবার আমি এটা বের করলাম কী করে, অনেকে হয়তো বের করতে পারছো না, বের করলাম কী করে, এটা বের করার ফর্মুলা হচ্ছে D=m/v। এই ফর্মুলাটা কিন্তু মাথায় রেখো,
কারণ এটা পরীক্ষায় দিয়ে দিতে পারে, মানে পরীক্ষায় ধরো কোনো বস্তু ভর দিয়ে দিল বা আয়তন দিয়ে দিল, তোমাকে বললো ঘনত্ব বের করতে, বা ঘনত্ব দিয়ে দিল বললো এম আর ভি বের করতে, মানে ডি মানে এখানে বোঝাচ্ছে ঘনত্ব। এটা বইয়ে নেই তোমাদের, ঘনত্বকে কিন্তু ডি অক্ষর দ্বারা লেখা হয়, এমকে লেখা হয়, মানে এম মানে হচ্ছে জলের ভর বা কোনো বস্তুর ভর, আমি এখানে জল বললাম বলে জল লিখছি, মানে মেন যে বস্তুটা তোমাকে দেবে তার ভরটা আমাকে লিখতে হবে। আর নিচে হচ্ছে আয়তন, এই জলেরই আয়তন, মানে যে বস্তু দেবে তার আয়তন, এখানে জল আছে বলে আমি জল বললাম। এবার এটাকে কাটাকুটি করে নেবে, জলের ভর যদি 1 কেজি হয়, আয়তন যদি 1 লিটার হয়, এনে কিন্তু একটা কথা মাথায় রাখবে, দুটোতে কিন্তু সেম এককে আনতে হবে। 1 লিটার জল মানে 1000 ঘনসেমি জল, ঘনসেমি জল মানে সেমি কিউব, 1 লিটার জল মানে 1000 সেন্টিমিটার কিউব জল, আর 1 কেজি জলের ভর মানে গ্রামে করলে হবে 1000 গ্রাম, 1000 গ্রাম। এবার এটাকে এবার কাটাকুটি করবো, অলওয়েজ কিন্তু দুটোকে সেম এককে আনতে হবে, মানে একটা গ্রাম একটা সেন্টিমিটার কিউব। তাহলে এর উত্তর কত হবে? 1 গ্রাম/সেন্টিমিটার কিউব। তোমরা কিন্তু একক দিয়েও লিখতে পারো, বা ডাইরেক্ট গ্রাম বাই ঘনসেমি বাংলায় এরকম লিখতেও পারো, বা একক দিয়েও লিখতে পারো, যে কম খুশি, এতে কিন্তু নম্বর কাটে না। তোমরা জাস্ট এখানে ফর্মুলাটা মাথায় রেখো আর এককগুলো মাথায় রেখো। অলওয়েজ তোমরা, আমি বলবো অন্যতেও করতে পারো, আমি বলবো গ্রামে করে নেবে সব কটা, গ্রামে তোমাদের সুবিধা হবে, চেঞ্জেসগুলো তোমরা জানো, ইউনিটের চেঞ্জ কী করে তোমরা জানো। সো আমি বলবো গ্রামে করতে, ভরটাকে গ্রামে করতে, আয়তনটাকে সেন্টিমিটার কিউবে করে নিতে, তাহলে অঙ্কগুলো করতে সুবিধা হবে। এবার আমরা পড়বো তরলের চাপ। তরলের চাপ কি? একক ক্ষেত্রফলে যে মানে একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল ক্রিয়া করে তাকেই চাপ বলে। এর ফর্মুলাটা এরকম হয়, চাপ লিখে দিলাম, চাপ বের করতে ফর্মুলা হবে বল বাই ক্ষেত্রফল। বইয়ে তো অনেক গল্প লেখা আছে, এই গল্পগুলো পরীক্ষায় আসবে না, আমি যেগুলো পরীক্ষায় আসবে সেগুলো বলছি। এই ফর্মুলাটা মাথায় রেখো, ফর্মুলা থেকে কিন্তু অঙ্ক আসবে। চাপ দিয়ে দেবে, বল বের করতে হবে বা ক্ষেত্রফল বের করতে হবে, মানে যে দুটো দিয়ে দেবে, একটা বের করতে হবে, ঠিক আছে, এরকম দেয়। চাপকে আমরা কিন্তু পি দিয়েও লিখতে পারি বা ভি দিয়েও লিখতে পারি, মানে দুভাবে লেখা হয়। বলকে লেখা হয় এফ দিয়ে, ওকে লিখছি, বলকে লেখা হয় এফ দিয়ে, আর ক্ষেত্রফলকে লেখা হয় এ দিয়ে। আপাতত এ দিয়েই লেখা হয়, মানে মাঝে মাঝে চেঞ্জও করা হয়, যেমন এটা প্রেশার লেখা হয় চাপকে, বা ভি দিয়ে ভি দিয়ে মিললে আয়তন লেখা হয়, চাপ লেখা হয় না। এটা অনেক জায়গায় লিখতে পারো, কিন্তু বলে দেবে আগে ভি ইকুয়াল চাপ, এরকম যদি লিখতে হয় এরকম, না হলে লিখতে হবে না। চাপ, প্রেশার, বল ফোর্স, ক্ষেত্রফল, এটাকে এ দিয়ে লেখা হয়। এবার তোমাকে অঙ্কে দেবে চাপ বের করতে, বল দিয়ে দেবে, ধরে নাও আমার কাছে বল বের করতে হবে আমাকে, চাপ 98, বই যেটা আছে সেরকমই করছি, বল 98 দিয়েছে, আর 98 কিন্তু নিউটন হবে, ঠিক আছে, অলওয়েজ নিউটনে লিখবে এটা, এই বলটা নিউটনে হবে। আর ক্ষেত্রফল যেটা, যে ক্ষেত্রফলটা দেবে তাকে বর্গমিটারে আনবে, ওকে। আমি বলেছি এসআইতে ক্ষেত্রফলের একক কিন্তু মিটার হয়, সো এখানে ক্ষেত্রফল যেহেতু বলেছে, মানে ক্ষেত্রফল তো মিটার স্কোয়ার হবে, বর্গমিটার। আর যদি সিজিএস হয় তাহলে কিন্তু সেন্টিমিটার লিখবে, আর এসআইতে হলে ওটা অলওয়েজ মিটার লিখবে। আর বল তো বলছি ডাইন হবে এসিজিএসে, আর এসআইতে নিউটন। ইউনিট ভুল করবে না কিন্তু কোনোভাবে, ইউনিট ভুল লিখলে কিন্তু পুরো নম্বর কেটে যাবে, অঙ্কটা ভুল হয়ে যাবে ইউনিট যদি ভুল হয়ে যায়। অলওয়েজ ক্ষেত্রফলটা যদি তোমাকে মিটারেও, সরি, সিজিএসে দেওয়া থাকে সেন্টিমিটারে, আর বলটা এসআইতে দেওয়া আছে, কোনো কোনো স্কুল শক্ত কোয়েশ্চেন যারা করে তারা কিন্তু এরকম পাকামো মারবে, বলটাকে নিউটনে দেবে আর ক্ষেত্রফলটাকে সিজিএসে দেবে, তোমরা কিন্তু সিজিএসটা লিখে চলে আসবে, নম্বর পুরো 0। সিজিএসটাকে সেন্টিমিটারে কিউব থাকে, মানে সেন্টিমিটারে দিয়ে দিয়েছে সেন্টিমিটার স্কোয়ার, ওটাকে তোমরা মিটারে আনবে, মিটারে এনে ওটাকে মিটার স্কোয়ারে আনবে, মানে ক্ষেত্রফল করে দেবে, তারপর এটা বসাবে, ডাইরেক্ট বসাবে না, মানে এইটা বসাবে না, এটা বসাবে, ওকে, এটা কিন্তু মাথায় রাখবে। সো এখানে বইয়ে যেমন দিয়েছে আমি ওরকমই করছি, এটা হবে। আর এর এককটা হবে নিউটন বাই বর্গ সেমি, ওপরে নিউটন নিচে সেমি স্কোয়ার, সো এটা ইউনিটটা হবে নিউটন/সেন্টিমিটার স্কোয়ার, আর বলটা তো এফ, এরকম, ওকে, এরকম হবে। আর উত্তরটা কত হবে বলে তো এখানে বইয়ে দেখে নিচ্ছি,
392 হবে। তোমাদের যেমন মান দেবে এরকম মান বসিয়ে করবে। আমি কোনো আর অঙ্ক এখন আর কোনো করাচ্ছি না, তোমাদের জাস্ট ফর্মুলাগুলো বলে দিচ্ছি কীভাবে করবে। আরবার বলছি, একক যেন ভুল না হয়, একক ভুল হলে কিন্তু পুরো অঙ্ক ভুল হয়ে যাবে। তোমরা দেখবে এই বইয়ের এই বাঁদিকের পেজে একটা গল্প লেখা আছে, বোতল দিয়ে জলে বেরোচ্ছে। এই গল্পটা আমি পরে বলছি, তোমরা পরে পড়লে এমনি বুঝে যাবে। আর এখানে একটা অঙ্ক করে দেওয়া আছে সেমভাবে। আর এখানে একটা বলেছে কোনো স্থানে তরলের চাপ সব দিকে সমানভাবে ক্রিয়া করে, এইটুকু লাইন শুধু মাথায় রাখবে। আর এখানে এরপরে একটা ভালো পরীক্ষা আছে, পরীক্ষাটা ভালো করে দেখো। এখানে এই লাইনটা পড়বে, কোনো তরলের ভিতরে কোনো স্থানে তরলের চাপ কত হবে তা ওই স্থানে তরলের উপরিতলের উচ্চতা এবং তরলের ঘনত্বের উপর নির্ভর করে। মানে চাপ কতটা বাড়বে ওর উচ্চতা আর কতটা ঘনত্ব সেটার উপর নির্ভর করবে। আর এখানে এদিকে পাতায় আসো, দেখতে পাবে তোমরা এখানে 3খানা ছবি দেওয়া আছে। বলেছে কোন দিকে জলটা প্রবাহিত হবে, তরলটা কোন দিকে প্রবাহিত হবে। ফার্স্ট ছবিতে দেখো দুদিকে উচ্চতা সমান, তাহলে এটা কোনো দিকেই প্রবাহিত হবে না। এইটা দেখে অনেকেই বলবে ডান দিক থেকে এদিকে আসবে। ওকে, এটা কিন্তু ঠিক, ডান দিক থেকে এদিকে যাবে। কিন্তু এইটা ছবিটা দেখো, এদিকে কিন্তু জল বেশি আছে, এটা কিন্তু ছোট, এটা কিন্তু বেশি যে ক্ষেত্রফল নেই, এটা ঘনত্ব কম, এটা কিন্তু বেশি, জলটা বেশি আছে। কিন্তু তোমাদের এই একবার দেখে হয়তো তোমরা বলবে বল বি থেকে এতে জলটা যাবে, কারণ এতে জলটা বেশি আছে, এতে জলটা কম আছে। কিন্তু এখানেই তোমরা ভুল করবে, এটা হবে না। জল কোন দিকে যাবে এটা নির্ভর করে কতটা জল আছে সেটার ওপর নয়, কিন্তু এটা নির্ভর করে জলের উচ্চতার ওপর। এতে কিন্তু জলের উচ্চতা বেশি আছে, তো এ থেকে বিতে যাবে। এতে যদি কম জল থাকে তাও এ থেকে বিতেই যাবে, কারণ এর উচ্চতা বেশি। যেটার উচ্চতা বেশি হবে সেদিক থেকে জল কম উচ্চতার দিকে যাবে, এটা কিন্তু জলের ধর্ম, এটা কিন্তু ভুল করবে না। পরীক্ষায় যদি ছবি তুলে দেয় আর বললো কোন দিকে প্রবাহিত হবে, তাহলে কিন্তু এরকম কোয়েশ্চেন কিন্তু মাঝে মাঝে আসে, কোনো কোনো স্কুলে দিতে পারে। তাহলে কিন্তু যাবে বেশি উচ্চতা থেকে কম উচ্চতার দিকে যাবে। এবার আসছে বায়ুর চাপ। তোমরা এখানে গল্পগুলো চাইলে পড়তে পারো, আমি ডাইরেক্ট এখানে যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো বলছি। তোমাদের এখান থেকে জিজ্ঞেস করবে বায়ুর চাপ কত। বায়ুর চাপ 76 সেন্টিমিটার। ওকে, কোন বিজ্ঞানী এটা আবিষ্কার করেছে? ইটালির পদার্থবিজ্ঞানী টরিচেল্লি এই পরীক্ষা করেছেন। ওকে, কী দিয়ে পরীক্ষা করেছে? পারদ দিয়ে পরীক্ষা করেছে। এইগুলো কিন্তু পরীক্ষায় আসে, আর এই গল্পগুলো তোমরা চাইলে পড়তে পারো, যদি বুঝতে না পারো তাহলে পড়বে। এবার আমরা পড়বো আর্কিমিডিসের নীতি আর প্লবতা। প্লবতা জিনিসটা কি? প্লবতা হচ্ছে যখন কোনো বস্তুকে তরলে ডোবানো হয়। আমি একটা তরল আঁকি, এই তরলটা গামলা নিলাম, এই তরলে আমি কোনো বস্তুকে ডোবালাম, তখন ওই তরলটি বস্তুর ওপর ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করবে, এই বলটিকে প্লবতা বলবো আমরা। তাহলে কি, আমি বস্তুটার জলে ডোবালাম, এই জলটা তোমরা দেখবে কোনো মগ যদি থাকে, মগ যদি গামলার মানে ডোবাতে চাও, মগটা ওপর দিকে আসতে চালু করে, মানে যত প্রেশার দেবে মগটা চাইবে ওপর দিকে উঠতে, এটাকে বলে ঊর্ধ্বমুখী বল। মানে জলটা একটা বল প্রয়োগ করছে, এটাকে বলে ঊর্ধ্বমুখী বল, যেহেতু ওপরের দিকে যাচ্ছে তাই জন্য। এই ঊর্ধ্বমুখী বলটা এই মগটা, ধরে না মগই এঁকেছি, এটা ধরে না একটা মগ এঁকেছি, এই মগটাকে নিচে ঢুকতে দেবে না। এই যে বলটা প্রয়োগ করছে এই বলটাকে বলে প্লবতা। ওকে, এই ঊর্ধ্বমুখী বলটাকে বলে প্লবতা। আর এই যে মগটা, এই জলটা আগে তো পুরো ভর্তি ছিল, এরকম জলটা ছিল, কিছু ডোবাইনি ধরে নাও, জলে এই জায়গাটা যতটা জল ছিল, এবার মগটা ডোবানোর পর যে জলটা ওখান থেকে সরে গেল, ওকে, এই পরিমাণ জলটা ধরে নাও, দেখো এই পরিমাণ জলটা ওখান থেকে সরে গেল, যে পরিমাণ জলটা সরে গেল তার ওজন আর এই ঊর্ধ্বমুখী বলের মানটা সমান হবে। ঊর্ধ্বমুখী বল মানে প্লবতা, তাহলে প্লবতা ইকুয়াল ওই তরলের ওজন। এই দুটো কিন্তু সেম হবে, এই প্লবতা আর তরলের ওজন সেম হবে। এইটা বিজ্ঞানী আর্কিমিডিস বলেছে। বিজ্ঞানী আর্কিমিডিসের নীতি যদি লিখতে দেয় এটাই লিখবে কোনো বস্তুকে
কোনো তরলে ডোবালে ওই বস্তুটি কিছুটা তরলকে তার জায়গায় সরিয়ে দেয় এবং নিজে সেই জায়গাটা দখল করে। বস্তুটি জায়গা দিতে যতটা তরল নিজের জায়গা থেকে সরে গেল, সেই পরিমাণ তরলের ওজন বস্তুটির ওপর তরলের দেওয়া ঊর্ধ্বমুখী বলের মানে প্লবতার সঙ্গে সমান হয়, মানে মানটা সেম হবে। এবার এই একই জায়গাতে আরেকটা জিনিস লুকিয়ে আছে। এখানে আমি বললাম প্লবতার তরলের ওজনটা সমান, আর একটা কী সমান হবে বলো তো? এই মগটা যতটা ডোবানো আছে, এই জায়গা যে জলটা অপসারিত করেছে মগটা ডোবানোতে, যে জলটা ওখান থেকে সরে গেছে, সেই জলটার ওজন আর যতটা মগ ডোবানো হয়েছে তার ওজন কিন্তু সমান হবে। মানে কোনো বস্তুকে যখন তরলে ভাসে, সেই বস্তুটার ওজনের মান এবং বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের মান সমান হয়। এখানে কিন্তু বইয়ে একটা জিনিস ভুল লেখা আছে, আমার মনে হচ্ছে ভুল লেখা আছে, কারণ এখানে বলেছে, বইটা ভালো করে দেখবে, আর এখানটা যদি দেখো লেখা আছে কোনো বস্তু যখন তরলে ভাসে তখন বস্তুর ওজনের মান, মানে বস্তুর ওজনের মান না, যতটা ডোবানো হচ্ছে সেই পার্টটার ওজনটা, পুরো বস্তুর মগের ওজনটা হবে না, কিন্তু যে পার্টটা ডোবানো আছে এইটুকু পার্টের ওজন আর অপসারিত জলের ওজন সমান হবে, পুরো মগটা নয়। কিন্তু এই লাইনটা পরে মনে হচ্ছে পুরো মগটার ওজন বলছে। ওকে, এখানে কিন্তু হয়ে গেল। তাহলে এই চ্যাপ্টারটা শেষ, বেশি বড় চ্যাপ্টার ছিল না, ইন্টারেস্টিং চ্যাপ্টার ফিজিক্সে। আর এখানে বলেছে পাশের কোন চিত্রে ডোবানো বস্তুটি বেশি তরলকে অপসারিত করছে, দেখে বোঝা যাচ্ছে 3 নম্বর চিত্রটা হবে। সেমভাবে এদিকেও প্লবতার মান কিন্তু এই সেকেন্ডটাই বেশি হবে। তো এখানে আমাদের চ্যাপ্টারটা শেষ হয়ে গেল, আর নেই চ্যাপ্টারে কিছু, পরের দিন আমরা অন্য চ্যাপ্টার করব। আজকে ক্লাস আমি তাহলে এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ক্লাসে। ভিডিওটি ভালো দেখে থাকলে লাইক করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এরকম আরও ক্লাসের জন্য।